প্রিয় দর্শক, নাসিরউদ্দিন চৌধুরী অনেকেই শিবির নাসির বলে পরিচিত। শুধু চট্টগ্রামের হাটহাজারী নয়, সারা বাংলাদেশে এক আলোচিত ব্যক্তি। যিনি আমার পাশে বসে আছেন, উনি গতকালকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ২৬ বছর ৪ মাসের অধিক সময়, ৩ মাস সময় তিনি কারাগারে ছিলেন। এই নাসিরকে বলা হয় শিবিরের নাসির। পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় ক্যাডার বলা হচ্ছে, বিভিন্ন কিছু বলা হচ্ছে। আমার বয়স যখন আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখনই উনাকে কারাগারে যেতে হয়। হাটহাজারী মানুষরা, দেশের অনেক মানুষ উনাকে জানে না। আজকে সরাসরি আপনাদেরকে চট্টগ্রামের দর্পণ এবং হাটহাজারীর দর্পণে যুক্ত করছি। উনার কাছে অনেক কিছু আমরা জানবো, শুনবো। চলুন উনার একটা সাক্ষাৎকার আপনাদেরকে আমি উপস্থাপন করি। কেমন আছেন নাসির ভাই? আছি, আল্লাহর রহমতে ভালো। আচ্ছা, আজকে কত বছর পরে মুক্ত বাতাসে এসেছেন? আমি 26 বছর 3 মাস প্রায়। আচ্ছা, আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী। কিন্তু মানুষ আপনাকে কি নামে জানে? আমাকে নামে জানে এটা শিবির নাসির। শিবির নাসির। আর কি কি নামে জানে? না, এই নামেই জানে। কতগুলো মামলার আসামি হয়েছেন? আমাকে 36টা মামলা দেওয়া হয়েছিল। 36টা মামলা দেয়া হয়েছিল। আপনি ঠিক কত সালে কত তারিখে অ্যারেস্ট হয়েছেন? আমি তারিখটা সঠিক একটু ডিফারেন্স আছে, তবে আপনার 98 সালের এপ্রিলের 7 তারিখ। একটু যদি আমাকে জায়গা দিতেন, আমরা একটু কথা বলতে চাই। নাসির ভাই, কিছু প্রশ্ন আপনাকে বলা হয়। আপনাকে বলা হচ্ছিল যে কুখ্যাত ক্যাডার বলছে, শিবিরের ক্যাডার, থ্রাশ বলছিল, অনেক কথাগুলো বলছিল। এই কথাগুলোর সাথে বাস্তবতা কি? তথ্যমন্ত্রী, লেটেস্ট এক্স যিনি তথ্যমন্ত্রী, কি বলতেন তিনি? যখন এই কথা বলতেন মিথ্যা বলতেন। ওবায়দুল কাদের যখন এই কথা বলতেন মিথ্যা বলতেন। মিথ্যার কোনো আশ্রয় আছে? তা আমি যদি ক্যাডারের রাজনীতি করে যদি এত বিখ্যাত হয়ে যাই, তাহলে বুঝে দেখেন যে এটা ব্যাপারটা কি হতে পারে। এই ক্যাডারের ব্যাপার সেবার নয়, ব্যাপারটা আপনি ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিরোধ করছেন। এখন আপনাকে সাধারণ হচ্ছে ক্যাডার, আপনাকে সাধারণ সন্ত্রাসী, কথা বলছেন। জি নাসির ভাই, একটা প্রশ্ন, আপনি কি স্বেচ্ছায় রাজনীতিতে যুক্ত হয়েছেন নাকি রাজনীতিতে যুক্ত হতে বাধ্য হয়েছেন? আমি সমর্থক ছিলাম, ঠিক আছে, কিন্তু আমি তো বাইরে ছিলাম। জি, কোন দেশে ছিলেন? আমি ছিলাম দুবাইতে, দুবাইতে। তারপরে আমার ইমিডিয়েট ছোট ভাই একজন আব্বাসউদ্দিন চৌধুরী কে এই বাজারে, মানে কোনো কারণ তারা এসে গুলি করে মেরে ফেলে নাজিরহাট বাজারে। এরপরে আরো 3 জনকে তারা মানে ওই 4 মাসে হত্যা করে। এরপরে এই ফটিকছড়ি নাজিরহাট এলাকা থেকে জামাত শিবির, বিএনপি মানে সমন্বয় যারা আমাদের সাথে ছিল, আমাদের সমর্থক ছিল, সবাইকে তারা আউট করে মানে এখান থেকে মানে বচ্চিত করে দিয়েছে। অন্তত মানে কয়েক হাজার হবে, তার মধ্যে 500 হবে শুধু ছেলে, দেখ মানে সবগুলো ইয়াং স্টুডেন্ট। এগুলো এখন সিটাং শহরে অসহায়ের মতো আছে। তার মানে আপনি এই ইয়াং বেস থেকে কিছু লোক বেরিয়ে আসছে, মানে যারা যে আমাদের উপর এত অত্যাচার হয়েছে, তখন আমরা এটার একটা বদলা নেব। বদলা নেওয়ার জন্য আপনাকে মাঠে নামতে হয়েছে। আপনার ভাইকে কারা খুন করেছিল? আমার ভাইকে যারা খুন করছে, একটা ছিল কাজী শ্যামল, একটা ছিল হেলাল, একটা ছিল শাহজাহান, বুঝছেন, তৈয়ব আলী, হ্যাঁ, আলতাফ, আপনার এই নাজিমুদ্দিন মৌরি, বুঝছেন, তারপরে আপনার নানুপুরের বাকের, বুঝছেন, আরো অনেকে আছে। আপনি কি বলতে চাচ্ছেন পরিস্থিতির কারণে আপনাকে ফাইট ব্যাক করতে হয়েছে? জি হ্যাঁ। আচ্ছা, অনেকে বলছে আপনার কাছে অনেকগুলো অস্ত্র ছিল, অস্ত্রের ঝঞ্ঝাট ছিল, অস্বীকার করবো না। এগুলোর মামলা আছে, মামলাগুলোতে আমার একটা মামলাতে আমার সাজা হয়েছে, অন্যগুলো আমার কাছে পাইনি। আমার কাছে যেটা পাচ্ছে আইনগত হলে অস্ত্র মামলা আপনার যার থেকে পাওয়া যাবে তাকে সাজা হতে। আমাদের অনেকগুলো অস্ত্র ছিল, তাদের কাছে এগুলো রয়ে গেছে, তাদেরগুলো উদ্ধার হয়নি, আমাদেরগুলো জোট সরকার এসে উদ্ধার করে ফেলছেন। আপনি তো পালিয়ে যেতে পারতেন মনে হয়, পালানি কেন? পালানির কারণে একই রকমের ব্যক্তিরা যে এখানে অবস্থান করতেছেন, এটা এই আমার প্রতিপক্ষরা। আমরা তো ছোট ছিলাম, জানি পত্র পত্রিকা লেখা হচ্ছে আপনি অনেক টাকা চাঁদাবাজি করতেন। আপনার ফ্যামিলিটা কি চাঁদাবাজির ফ্যামিলি নাকি? অবশ্যই না, আমার বাবা একজন ন্যায় বিচারক, এটা সবাই জানেন, এবং তিনিও একজন বিখ্যাত বিএনপি কর্মী ছিলেন, কথা বলছেন। হ্যাঁ, এখন চাঁদাবাজি তো দূরের কথা, একজনকে প্রমাণ দিতে বলুন আমি এদের কাছ থেকে চাঁদাবাজি করেছি। নাসির ভাই, হ্যাঁ, হয়তো এমন হইতে পারে যে আমার অ্যাবসেন্সে আমার নাম দিয়ে অন্য লোকে চাঁদাবাজি, যখন এখানে যারা আছে, সাপোজ দেখছে যারা সেলফি তুলছে আমার সাথে, কেউ যদি সেলফি দেখাই বলছে আমি নাসির ভাই কি তুমি জানো, কাউকে আমার অজান্তে যদি কিছু ঘটাই ফেলে, তাহলে এটা তো আমি লাইবিলিটিস না। কিন্তু আমি কারো কাছ থেকে নিছি কিনা সেটা হচ্ছে মূল পয়েন্ট।
এখানে। এই যে এতগুলো মামলা, যে 26 বছর ছিলেন, 36টা মামলা ছিল, এতটুকু অনেক সময় শোনা গেছে আপনি চাইলে জামিনে আসতে পারতেন বা সাজা অনেকগুলো হয়ে গেছে, আপনি কি জীবনের কোনো শঙ্কায় ছিলেন ক্রসফায়ারের? না, এটা ক্রস ফায়ার, এটা আমার কথা হচ্ছে ক্রস ফায়ার কেন হবে। প্রথম কথা হচ্ছে আমি সরকার, আমি রাষ্ট্র, আমার কাছে কি আছে, কোর্ট আছে, আইন আছে, বুঝেন, পুলিশ আছে, বিজিবি আছে, বিডি আপনার ইয়া আছে, আনসার আছে, ইউএনও আছে, বুঝে দেখেন কতগুলো স্ট্রাকচার। আমি কেন অন্যায়ভাবে ক্রস ফায়ার করতে যাব? আপনি সরকার, আমি সরকারের বিদ্রোহী না, আমি তো রাষ্ট্রদ্রোহী না যে আপনি আমাকে ক্রস ফায়ার দিবেন। ক্রস ফায়ার আপনি কাকে দিবেন? যারা রাষ্ট্রদ্রোহী তাদেরকে না পারতে আপনার ক্রস ফায়ার দিবেন, সহজে না। কি জন্য তাহলে আপনারা এতগুলো ক্রস ফায়ার দিয়েছেন? আপনারা চিন্তা করে দেখছেন এরা কত বড় আমানত খেয়ানত করছে। আপনি যাকে চাইলে আপনি গ্রেপ্তার করতে পারছেন, অথচ তাকে গ্রেপ্তার করে ক্রস ফায়ার দিয়েছেন। যে ক্রস ফায়ারটা কি করে? আপনার সরাসরি ক্রস ফায়ার দিয়েছেন না, যুদ্ধে ক্রস ফায়ার হয়েছে। ক্রস ফায়ার কাকে বলা হয়? যুদ্ধে সে আমার সাথে ফাইট করতে গিয়ে সে মারা গেছে, তারা কিভাবে মারছে? একে ধরে নিয়ে মেরে ফেলছে, ধরে নিয়ে তাদের কাছ নিয়ে মারছে। এটা কোনো আইন হতে পারে? একটা প্রশ্ন, আপনি যখন ওই জগতে বা অ্যারেস্ট হওয়ার আগে এমনও কি কোনো ঘটনা ঘটেছিল কিনা যে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? বহু শত শত। মানে আপনাদেরকে এরকম ফ্রন্ট লাইনে কি কোনো এরকম মানে ইয়া হয়েছিল কিনা, এরকম ফায়ার আর্মস গুলি বিনিময় এরকম হয়েছিল কিনা, বা জীবন ঝুঁকিতে পড়ে? বহুবার। তখনকার নাসির আর 26 বছর পরের নাসিরের মধ্যে পার্থক্যটুকু কি? না, হারিয়ে যাওয়া কোনো কিছু আমি ফেরত পেতে চাই না, এবং আমি এগুলো চাই না। শান্তির জন্য যা দরকার এখন যেটা হচ্ছে একটা রেভলিউশন ঘটে গেছে দেশের মধ্যে, আপনারা বুঝতে পারতেছেন। সরকার বিরোধী একটা রেভলিউশন ঘটে গেছে। এটার অত্যাচার, নির্যাতন এবং জুলুম এবং মানুষের অধিকার হরণ করার মানে কারণেই ঘটেছে। তো আমি এদেরকে এখন সমর্থন করছি। আমাদের আর সাওয়ার পাওয়ার কিছু না, আমরা তো শান্তি চাই, শান্তির জন্য ছিলাম। শান্তিকে তারা বিঘ্নিত করছে, আঘাত করছে। আপনাকেও আপনার ফিটটার দেওয়াল টিকিয়ে দিয়েছে। তখন আপনি কি করবেন? আপনি নিজেকে বাঁচার জন্য নিজেরও তো আপনারও তো একটা সত্তা আছে, আপনারও তো একটা চেষ্টা আছে নাকি নাই? হ্যাঁ, তো এটা হলো ভিন্ন ব্যবহার ছিল। এখন যা গেছে গেছে। আপনার দ্বারা কি আপনার লাইফ টাইমে কোনো নিরপরাধ ব্যক্তি কি হয়রানির শিকার? অবশ্যই না, আমি এটা একক করিনি। এটা তার মানে আপনার যতগুলো হয়েছে প্রতিপক্ষ? হ্যাঁ, প্রতিপক্ষের সাথে। আপনার প্রতিপক্ষ এটা এমনিও হয় না, এদের সাথে সরাসরি ফাইট হচ্ছে। সরাসরি আপনার প্রতিপক্ষ কারা ছিল? আমার প্রতিপক্ষ যে আবু তৈয়ুব, জি, বুঝছেন, উপজেলা চেয়ারম্যান, এখন বর্তমান নাজিমুদ্দিন মৌরি, কথা বুঝছেন, এটিএম পিয়ারুল ইসলাম। তো কারা ছিল? এরা ছিল অর্গানাইজার, বুঝছেন। তারপর ওই নানুপুরের বাকের আব্দুল হালিম, আব্বাস, তারপর কাইয়ুম, হেলাল, কাজী শ্যামল, হ্যাঁ, কাজী জাফর, হ্যাঁ, আরো অনেকে। আচ্ছা, এই যে আমি যদিও জানি যে আপনি কারান্তরীণ ছিলেন, কারাগারও ছিলেন, তারপরে কি এদের সাথে কি বিভিন্ন সময় কোনো কারণে কথাবার্তা যেহেতু হ্যাঁ ইনডাইরেক্টলি কথাবার্তা হয়েছে, এখন তো এদের সাথে একটা যোগাযোগও আছে অলরেডি। এরা আমার লোকজনের সাথে যোগাযোগ করে। এরা কিন্তু কম্প্রোমাইজটা ভাঙেনি। একটা ব্যাপার বুঝে নেবেন, ক্যাডার রাজনীতি যারা করছে তারা বুঝে গেছে যে এই রাস্তায় আমাদের কোনো শান্তি নেই। আমরা ওই কম্প্রোমাইজ করছি যে শিবির ছাত্রলীগকে মারবে না, ছাত্রলীগ শিবিরকে মারবে না। ওই কম্প্রোমাইজ এখনো ভঙ্গ হয় নাই। ভঙ্গ করছে ইঞ্জিনিয়ার মোশাররফ মামলাতে সাক্ষী দিয়ে। কথা ছিল কম্প্রোমাইজ সত্ত্বে আমরা আপনাদের বিরুদ্ধে সাক্ষী দেবো না, আপনারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন না। এই কারণে তারা মামলাগুলো উঠেছে, বিদায় আমরা চুপ করেছিলাম। এখন এই মামলার এই যে নেগোসিয়েশন প্রধান ব্যক্তি ছিলেন আপনার মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ব্যক্তি এমপি সোনা রফিকুল আনোয়ার, বুঝছেন। এখন এরা দুইজন যখন মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তখন গিয়ে এই মোশাররফ, ইউনুস গনি এরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাও মিথ্যা সাক্ষী। অনেকে বলছে যে শিবির নাসিরের কথা শুনলে কলিজাটা নাকি গলায় এসে বিত, এরকম একটা আতঙ্ক ছিল। এমন কাউকে নিয়ে আসুন, আপনি এমন কোন কাউকে দেখতেছেন এখানে? আপনি না এমন কাউকে দেখতেছেন কিনা? না, আমি এটা বলি, মানে শেষ করি। অর্থাৎ বলে যে শিবির নাসিরের কথা শুনলে কলিজাটা নাকি গলায় এসে আটকে যেত, এরকম একটা অবস্থা। মূলত এই আতঙ্কটা কাদের কাছে ছিল, মানে কাদের কাছে? হ্যাঁ, যারা এই ঘটনাগুলো করছে, হত্যা রাজনীতি যারা করছে, যারাই হত্যা করছে, হত্যা রাজনীতির সাথে যারাই অস্ত্রধারী ছিল, তাদের কাছে এই আতঙ্কটা ছিল। অনেক, আমি নাম উল্লেখ করছি না, অনেক রাজনীতিবিদকে শুনেছি যে শিবিরের নাসির আমাকে গুলি করে মারতে চেয়েছিল, মুখ করছিল। এগুলো হলে মিথ্যা কথা। হ্যাঁ, নিজেকে প্রমাণ মানে নিজেকে বড় কিছু বানানোর জন্য এটা বলছে। আচ্ছা, আপনার কি এমনও হয়েছে এরকম অনেক নেতা কেতাকে কি আপনি বাঁচিয়ে দিয়েছিলেন আপনার যখন এখানে ছিলেন, দেশে ছিলেন? এই যে ইঞ্জিনিয়ার মোশাররফ যে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, তাকে ওই দিন আমি বাঁচিয়েছিলাম। কোথায়? ওই ঘটনার সময়, যাতে তাকে কেউ মেরে না ফেলে। আপনি কথাটা বুঝছেন? আমার যদি মারতে হইতো তাকেই মারতাম, কথাটা বুঝতে হবে।
এখন উনি পলিটিক্যাল মানে এটাকে আমাকে মেরেছে এই করে এটা প্রপাগান্ডা চালিয়ে এমপি হয়েছেন প্রথম, শুনে রাখুন, প্রথম এমপি হয়েছে, এটাকে প্রপাগান্ডা চালিয়ে উনি প্রথম মিনিস্টার হয়েছেন, কথা বুঝছেন? এগুলো মানে প্রপাগান্ডার মানে প্রচারণা করে উনি অনেক বড় কিছু হয়ে গেছেন, হয়ে যান, সমস্যা নেই। কিন্তু মিথ্যা বলতেছেন কেন? এত বড় নেতা হয়ে আপনি কেন মিথ্যা বলতেছেন? আমি তো অনেক ছোট। উনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, বুঝে দেখেন গতবার। তো এরকম একজন লোক এত বড় মিথ্যা কিভাবে বলতে পারে? নিজের চোখের সামনে আমি ওনাকে বাঁচাচ্ছি, উনি জানেন। উনি বলতে আমি অমুকের মারতে বলছি, অর্ডার দিছি নাকি? তো কাকে দিছি? উনি আমার সাথে কাউকে চিনে না, ওইখানে কোর্টে বলতেছে। আচ্ছা, যারা এই মামলাগুলো সাক্ষী হয়েছিল তারা কি কেউ সাক্ষী দিতে গিয়েছিল ওখানে কোর্টে? তারা তো মূলত আমাদের দুই পক্ষ যখন যুদ্ধ লেগেছে, তো এটা বলতে গেলে 1900 মানে সবাই বলে যে 1971 সালের যুদ্ধ আমরা এভাবে দেখিনি, মানে ভয়াবহ এরকম। তো এখানে তো পাবলিক ভাই কোথেকে থাকবে? সাক্ষ্য দেখছে তারা, তাদের অস্ত্রধারীরা, আর সাক্ষ্য দেখছি আমরা একে অপরকে, কথা বুঝে দেন। এখন আমিও মামলায় আক্রান্ত, আপনিও মামলাকেই আক্রান্ত। কে কার বিরুদ্ধে সাক্ষী দিবে আমাদের মধ্যে? না বাদী হতে পারবে, এটা হলো আইনগত কথা। তো আমরা কেউ কারোর বিরুদ্ধে সাক্ষী দিতে পারছি না। আমরা জানি কে কি করছে, কে কারা মারছে, এটা আমরাই জানি। সাধারণ পাবলিকটা জানছে কিভাবে যাইয়া বলবে যে নাসিরে মারছে আমি দেখছি, বা তৈবালি মারছে আমি দেখছি। মানুষ 2 ঘন্টা, 2 দিন, 10 দিন কোন একটা রুমে বন্দি থাকতে পারে না। এই 26 বছর 3 ওরা মাস তো আমাকে এক জায়গায় রাখে নাই। ওনারা আমাকে যশোর ঢাকা কেন্দ্রীয় কারাগার 1 নম্বর নাজিমুদ্দিন রোডের ওইখানে হাই সিকিউরিটিতে, বুঝছেন, তারপরে কুমিল্লাতে, নোয়াখালীতে, তারপরে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে, মানে পুরাইতে আছে। এমন কি হয়েছে জেলে ছিলেন তারপরে মামলার আসামি হয়েছেন? হ্যাঁ, হয়েছে। এমন একটা মামলা হচ্ছে গোপাল কৃষ্ণ মৌরি হত্যা মামলা, ওটাতে আমি মামলা খালাসপ্রাপ্ত হয়েছি। কিন্তু ওইখানে আমার ভাই একটাকে নিরীহ, আমার কথা নাকি আমার ভাই গিয়ে বলছে যে আমার ভাই এটা বলছে। আমার ভাইকে একটা মিথ্যা মামলাতে, ওই মামলাতে সাজা দেওয়া হয়েছে। অবশ্যই অ্যাবসেন্ট ছিল, এটা আমরা ফেস করতেছি এখন ওই মামলাটা। কোর্ট অ্যাবসেন্স থাকলে তো আপনি কোর্ট সন্দেহ করে সাজা দিতে পারে, কিন্তু আমি যদি খালাস পাই আমার ভাই কিভাবে জেল কাটবে? আচ্ছা, আপনাকে যে কথাগুলো বলা হয়েছে, কুখ্যাত খেডার বলছে বা শিবির খেডা বলছে, যে কিছু বলুক না আমি কেন, কুখ্যাত না, আমি যে কিছু দেখুন। বলুক না কেন, সে তখনকার 98 সালের নাসির এবং 2024 আমি সালের তো বললাম, নাসিরের এখন মধ্যে আমাদের চাহিদা- আপনি আপনাকে কিভাবে মানে চান, জনগণের কাছে আপনি কিভাবে আসতে চান? জনগণের কাছে আমি আসতে চাই এইভাবে যে আমি কারো মানে আমার কোনো এখন ধারছে নাই এই মুহূর্তে। যেটা সংস্কার এখন ছাত্ররা আগে সেটা পূর্ণ হোক। হ্যাঁ, এরপরে যদি রাজনীতি স্বাভাবিক গতিতে আসে তখন এটা নিয়ে চিন্তা করবো, তখন এটা নিয়ে কথা বলবো। আমি কি বলবো ওনার সাথে? হ্যাঁ, উনি তাহলে 15 ফেব্রুয়ারি নির্বাচন আমাকে কেন জামাত থেকে যাইয়া হাতে পাই ধরে হাওলা নিলেন যে আমাকে একটু শিবির নাসিরকে দেন পরিচয়তে, আমার লোকজনকে মেরে তো আমার মেরে কিছু রাখে নাই। তো আমি আসছি যাতে এখানে শান্তি পরিচয়, তখন আমি একটা ছাত্রলীগের ছেলেকে টুকও দিইনি। কি জন্য দিনে রান? কারণ সরকারি মানে ছত্র ছায় এরা আমাদের উপর যত ঘটনা করছে, পুলিশের সাহায্য নিয়ে সরকারি ছত্র ছায়। আর আমি যখন এই পাওয়ারটা আমাকে দেওয়া হয়েছিল তখন আমি কাউকে একটা টুকও দিই। এর থেকে আপনার বুঝতে হবে যে আমি সাইডে তখন অনেকগুলো লোককে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কাউকে একটা টুকো পর্যন্ত দিইনি। হ্যাঁ, এখন নজির বছর কি করছে? হ্যাঁ, এর তো জনপ্রিয়তা ওইখানেই নাই, কোথায়? মিরেশ্বর এলাকায় এই নাই। এ জনপ্রিয় হওয়ার যে এখানে একবারে একে সাপোর্ট দেয়, একবারে এর সাপোর্ট নেয়, একবারে এর সাপোর্ট নেয়। এদের দলীয় অনেকগুলো কোন দলের ব্যাপারও আছে। নাসির ভাই, কথা বলছি, এখন আমরা যখন এলাকায় নাই, দলও যখন আমাদের ক্ষমতায় নাই, তারা ক্ষমতার সময় এসে অনেক কিছু করছে, বুঝছেন? তা আমি আমরা তো ক্ষমতা পাই নাই, আমরা ক্ষমতা কারোর দেখাই নাই। আমরা যেটা দেখানো সেটা অপোজিশনে থেকেই দেখাইছি। নাসির ভাই, সংঘাত নাকি সম্প্রীতি এই বয়সে? না, সম্প্রীতি আছে, সম্প্রীতি। এখানে অনেকে আছে, আমাদের এলাকার যারা আছে অনেকে আছে, মানে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের অনেক লোক খারাপ আছে, কারোর সাথে আমার বিরুদ্ধে, কিন্তু ওই ক্যাডারগুলোর সাথে ছিল, এটা আমি অস্বীকার করি না। তবে তাদের সাথেও এখন নাই, তারা তো কম্প্রোমাইজ ভঙ্গ করে নাই, ভঙ্গ করছে রাজনীতিবিদে। কিন্তু ওরা ঠিক আছে, ওরা ঠিক আছে, ওরা ঠিক আছে, এটা আমি অস্বীকার করবো না। চিরকুমার নাসির ভাই স্বাস্থ্যগতভাবে কেমন আছেন? স্বাস্থ্যগতভাবে আমার একটা সমস্যা হয়েছিল। অনেক মানুষ কিন্তু প্রশ্ন করছে, আমি মানে বুঝতে পারছেন চিরকুমার নাসির ভাই এই আমার অনেক দিনের এখানে একটা গ্যাপের ব্যাপার ছিল।
আমার শারীরিক একটা সমস্যা হয়েছে বুঝছেন, এটার আমার ট্রিটমেন্ট করতে হবে। এরপরে আমার কিছু লিগেল বিজনেস ছিল, এগুলোর উপরে অনেক ধরনের আক্রমণ আসে, মানে এগুলো অনেকের হাতে রয়ে গেছে বুঝছেন না। আমি জেলে অতদিন বসতেছি, আর আসবে কি আপনাকে দিছে, আপনি এখন বলতেছেন না এটার মালিক আমি, এরকম অনেক কিছু আছে। এরকম যারা চাচ্ছে, যারা বলছে এগুলো মালিক আমি, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিবেন কিনা? তাদের উদ্দেশ্যে বাধ্য হলো কি সত্য কথাতে আসো, হ্যাঁ তোমারটা তুমি নিয়ে যাও, আমারটা আমাকে দিয়ে যাও। নাসির কি কোনো পরাজিত সৈনিক নাকি? না, অবশ্যই আমি পরাজিত না, আমি অবশ্যই পরাজিত না। কারা পরাজিত তারা দেখুক। বাকি জীবন কিভাবে কাটাতে চান? হ্যাঁ, সবার সাথে শান্তিপূর্ণভাবে কাটাতে চাই। এখানে সবার কারোর সাথে আমার এখন শত্রুতা আমি নাই, যেটা বলতে গেলে এগুলো তো মনে করেন ঘটনা কি করছে সেটা বললাম আপনাকে, কম্প্রোমাইজ কিভাবে ভাঙছে সেটা বললাম। কিন্তু এখন ঠিক এই মুহূর্তে তৈব আলী কিংবা নাজিমুদ্দিন মৌরি কিংবা যারা আমাদের প্রতিপক্ষ এদের সাথে যদি আমার ইয়াই থাকতো তাহলে তো কম্প্রোমাইজ ছিল না। কম্প্রোমাইজ তো হয়েছে আন্তরিকভাবে আমাদের তরফ থেকে। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যে মানুষ ঘৃণিত, যে মানুষ কুখ্যাত ডন মাফিয়া যাই কিছু বলুক, তাকে কিন্তু মানুষ ঘৃণা করে। কিন্তু কালকে থেকে আপনার বাড়িতে তো মেজবানের মতো কেন দেখা যাচ্ছে? দেখুন, হ্যাঁ বলুন। এটা হলো প্রকৃত কথা, সত্যটা আমি বললাম। নাসির ভাই মানুষের প্রিয় মানুষ, নাসির ভাই কখনো কারো সন্ত্রাসের এটা মানুষের উপর অত্যাচার হওয়া, যাদের এদের অধিকারের জন্য লড়েছি। হ্যাঁ, মানে কিসের অধিকার? অমুককে মারা হয়েছে, অমুককে মারা হয়েছে, আমাদের দলগত লোকজনের অধিকারের জন্য লড়াই করেছি। এখানে আমি এই নয় যে অমুক জায়গার ছাত্রলীগের লোক আওয়ামী লীগের লোক থাকে মেরে ফেলছে, তা তো না। এখানকার যারা অস্ত্রধারী লোক তাদের যা মরে গেছে, যা আমরা বেঁচে আছি আমরা বেঁচে থাকি, এই সত্যি কম্প্রোমাইজটা হয়েছে। এরা কিন্তু কম্প্রোমাইজ ভাঙে নেই। আমি আগের বছর হয়তো অনেক কিছু বলতেছি, কিন্তু খবর বসবো, কিন্তু আমি প্রকৃতপক্ষে তাদেরকে কিছু করবো না আমার তরফ থেকে, যদি না তারা কিছু করে। এখন রাজনীতি এখনো করবো কিনা এখনো ডিসিশন করি না, এটা বললাম যে এই শুনেন, এখানে একজন আমাদের এক্স অর্থমন্ত্রী ছিলেন আপনার মোস্তাফা কামাল, মোস্তাফা কামাল শুনেন, এর নাম হচ্ছে লোটাস কামাল। লোটাসটা তার হইলো টাইটেল লাগিয়ে গেছে, লোটাস ছিল তার জুতার ব্র্যান্ড। তো এখন শিবির হচ্ছে আমার ব্র্যান্ড, আমার নামের আগে যে বসেছে, যে আমি বসাইনি, এটা যারা বসেছে এটা আমার ব্র্যান্ড হয়ে গেছে। এই নামের উপর অনেকজন আমাদের শহীদ হয়ে গেছে বুঝছেন। টাকা পয়সার অর্থ সম্পদ এইগুলোর অতীত আমার লোভ ছিল, এখনো নাই। যেটা আছে সেটা হচ্ছে এই ব্র্যান্ড আমি ত্যাগ করবো না। আমি ওই দলের ঠিক আদর্শ যেটা পরিপূর্ণভাবে, এটাকে আমি ফলো করি না। আমার নিজের একটা আইডিওলজি আছে, আমি এটাতে চলি, এটার সাথে বিএনপি আছে, এটার সাথে হেফাজত আছে, এটার সাথে আমিও আছে, আবার এটার সাথে জামাত ইসলামও আছে, শিবিরও আছে। আমার কাছে চট্টগ্রামের মানুষ শুনেন, চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় আমার লোক আছে, আমি কাউকে বলতে পারি। তবে হ্যাঁ, এই দুইটা তো আমার, এটা আমি এই দুইটা প্রধান, হ্যাঁ, আর ফরিদশরী হচ্ছে প্রধান, কথা বুঝছেন। বাকি উপজেলাগুলো তো আমাদের অনেক লোকজন আছে। হ্যাঁ, এগুলো নাসির ভাই, সর্বশেষ একটা প্রশ্ন। অনেকে বলে যে এতগুলো মামলা, এতগুলো ঘটনা, মানুষের মৃত্যু হয়, আজকের তারিখ পর্যন্ত বেঁচে আছেন, এই কন্ট্রিবিউশনটা কার? আমি যদি অন্যায়ভাবে কাউকে মারতাম তাহলে আমারও মৃত্যু ওইভাবে হয়ে যেত, কথাটা বুঝে নেবেন। মানে এই নলে, মানে যেই নলে উৎপত্তি হয় সেই নলে বিনাশ হয়। আমি যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করতাম তাহলে আমি মানুষের আত্মহত্যা হয়ে যেতাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নির্যাতিতদের দোয়া ছিল আমার সাথে, এবং সত্যবাদীদের মানে সমর্থন ছিল আমার। জেলে থাকা অবস্থায় কি পরিমাণ মানুষকে আপনার অ্যাঙ্গেলে আপনি হেল্প করেছেন? এটা আমার হিসাব করে বলতে পারবো না। এগুলোর কোনো সেখানে কি কোনো দল ছিল নাকি? না, আওয়ামী লীগ, বিএনপি, এখানে কোন দল, মানে বহিরের রাষ্ট্র বলেন বা অন্যান্য জেলার লোকজন, যা যতটুকু পারছি, আমার তো অত সামর্থ্য ছিল না। এখন শেষ দিকে আসি, অনেক বছর আমি জেলে ছিলাম, তো যতটুকু পারছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা, সততা আমার আদর্শ। কি আমার আদর্শ হচ্ছে কি, আপনি অন্যায় করবেন, আপনি আমার থেকে ফার পাবেন না। মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত শত্রু, কিন্তু অন্য শত্রুদের ব্যাপারে এটা আমার ইয়া ছিল না, আইডিওলজি ছিল না যে অন্য শত্রু আমার শত্রু না। আমার শত্রু যেটা সেটা আমার শত্রু। এই আইডিওলজিতে, এই অত্যাচারীদের বিরুদ্ধে দাঁড়াইছি বলে আজকে আমার এই জনপ্রিয়।
প্রিয় দর্শক, আমরা সারা বাংলাদেশে ওনাকে মানুষ ভালোবাসে, সারা বাংলাদেশে আমরা সবাই যারা দেখেন অনেকে বিভিন্ন জায়গায় দেখে ওনাকে নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসে, কারণ উনি জীবনে অন্যায় করে নাই, উনি যা করেছে সেলফ ডিফেন্স। প্রিয় দর্শক, এবার একটু বলতে চাই, যিনি নাসিরউদ্দিন চৌধুরী এলাহি বক্সের প্রথম পুত্র, তিনি বলেছেন আমরা যখন ক্লাস 7-এ পড়তাম, সে 1998 সালে তিনি গ্রেফতার হন। উনাকে নিয়ে পত্র পত্রিকায় পড়েছি, আজকে উনার পাশে থেকে কথাগুলো শুনেছি। এখানে আমার নিজস্ব কোনো মতামত ছিল না। উনাকে শিবিরের ক্যাডার, কুখ্যাত বিখ্যাত এগুলো আমার কোনো কথা না, অর্থাৎ যেগুলো পত্র পত্রিকায় দেখেছে সেগুলো আমরা জানতে চেয়েছি, এবং উনি একেবারে খুব সহজভাবে কথাগুলো বললেন। এবং তিনি বলছেন সংঘাত নয়, সম্প্রীতি চাই, এই সম্প্রীতি দিয়ে তিনি আগাতে চান, এবং বলেছেন উনি ওনার কালে কি কি বলেছে সেগুলা আমরাও চাই এরকম একটা সুন্দর উপজেলা, যদিও ওনার বাড়ি হাটাজারি। জি, কুখ্যাত হয়ে থাকে, এখানে কি দেখলেন আপনারা? এখন আমাকে জিজ্ঞেস করছে, উনি প্রশ্ন করেছেন, আমি 24 ঘন্টা পার হয়ে গেছে, প্রায় 24 ঘন্টা, সাপোজ 24 ঘন্টা আপনারা কি দেখলেন? এটা বলি, হ্যাঁ, এই যে বললাম আমার কোনো মতামত নেই, মানে নিজস্ব কোনো মতামত নেই। এবার আমি কি দেখেছি, কালকে উনি আসার পর থেকে অনেক সময় কোনো এমপি ইলেকশন করলে, জনপ্রিয় এমপি ইলেকশন, কালকে ভোট হবে, ঠিক ওই দিন রাতে যেভাবে ওনার বাড়ি ঘরেতে অনেকগুলো মানুষের ভরপুর থাকে, এটা গতকালকে যে পরিমাণ ছিল আজকেও কোনো দিকে কমতি নেই, সবগুলো মানুষ। এখানে বাইরেও একটু দেখান, এ হচ্ছে বিষয়। তো বিষয়টা হচ্ছে যে এই ব্যক্তি, আজকে আপনার বয়স কত এখন নাসির ভাই? আমার বয়স প্রায় 58। এই লোককে 58 কেউ বলবে না, মানে এখনো চুলের যেখানে মানে দেখতে কিন্তু মনে হয় না, যে 58 বয়স হয়েছে। তো যাই হোক, তবে একটা মানুষ কি পরিমাণ জনপ্রিয় হলে এতগুলো মানুষ, একটু বাইরে সবগুলো মানুষ আর মানুষ, আমরা এখানে দাঁড়াতে পারি নাই, এই সবগুলো মানুষ আসছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা ওনার কথাগুলো আপনাদেরকে বললাম। উনি বলছেন যাদের সাথে ওনার সমস্যা হয়েছিল, অস্তিত্ব রক্ষার জন্য উনি ফাইট করেছেন, এবং তিনি সংঘাত চায় না, তিনি সম্প্রীতি চাই, আমরাও এই কথাটা চাই। এবং তিনি ওনার অনেকগুলো কথা বলেছেন, অনেকের চাহিদা ছিল যে নাসির ভাইয়ের একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, সেই ইন্টারভিউগুলো দেখেছি, মানে তুলে ধরেছি। এখানে আমি যতগুলো প্রশ্ন করেছি, আমার কোনো প্রশ্ন না, পত্র পত্রিকার আলোকে এই কথাগুলো বলেছি, এবং উনি কথাগুলো উত্তর দেওয়ার জন্য রাজি আছে। ভবিষ্যতে যদি কেউ আপনাকে প্রশ্ন করতে চাই, প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আপনি? হ্যাঁ, আমি অবশ্যই প্রস্তুত। ওকে, তো প্রিয় দর্শক, যুক্ত করেছি, সত্যটা তুলে ধরবেন, সবাই আপনারা আমার সত্যটা তুলে ধরে সহযোগিতা করবেন, সত্যটা তুলে ধরবেন। নিঃস্বার্থ একজন মানুষ, জনগণের তৃণমূল থেকে শুরু করে বুড়া বৃদ্ধ পর্যন্ত সবাই ওনাকে ভালোবাসে। আল্লাহ অশেষ রহমতে উনি ফিরে এসেছে, সকল ষড়যন্ত্র মুক্তি শৃঙ্খল ভেঙে। নাসির ভাই, সর্বশেষ প্রশ্ন, নাসির ভাই তখন যে অনেক ফাইট করেছেন, এখন কি কোনো কিছু আশঙ্কা আছে কিনা? না, আমি আশঙ্কা করিনি। বললাম তো, যারা ক্যাডার লাইনে ছিল এদের সাথে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, ওনার মধ্যে কোনো ক্ষোভ নেই, কারোর সাথে বিরোধ নেই, এবং এই হচ্ছে বিষয়। একটি দুটি নয়, 26 বছর 3 মাসের অধিক সময় তিনি কারান্তরীণ ছিলেন, এবং ওনার বাড়ি হচ্ছে যে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড এলাকার, একটি গড়টা না বলি, এলাহি বক্সের ছেলে। ওনার বাড়ি হাটাজারি হলেও সবাই ওনাকে ফরিদপুরের নাসির হিসেবে চিনত। তো এখান থেকে যুক্ত করেছি, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সবাইকে। আলী ভাই, এখনো তো অনেক মানুষ আছি, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন?